ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সঙ্গে আজকে আমি দশম শ্রেণীর যে বহুরূপী গল্পটি রয়েছে সেই বহুরূপী গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা সকলেই বুঝতে পারছো যে গল্পটি যেহেতু অনেকটাই বড়, তাই আমি দুটো পার্টে আলোচনা করেছি। তো এর আগের ভিডিওতে আমি অর্ধেকটা গল্প নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে গল্পের তিনটে পার্ট রয়েছে, 1, 2, 3। ঠিক আছে, তো আমি প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছি, 2 আর 3 আজকে আমি আলোচনা করব। তো তোমাদের আমি এর আগের ভিডিওতে বলেছি যে বহুরূপী কথার অর্থ কি। যেহেতু আমাদের গল্পের নাম বহুরূপী, অতএব বহুরূপী কথার অর্থ জানতে হবে। বহুরূপী কথার অর্থ হচ্ছে যে নানান রূপ ধারণ করতে পারে বা নানান রূপ ধরে নানান রূপ ধরতে পারে। ঠিক আছে, তাকেই আমরা বহুরূপী বলে থাকি। আর লিখেছেন কে? সুবোধ ঘোষ। তা আমরা আগের দিন খুব সুন্দর করে আলোচনা করেছি, তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখবে, অর্থাৎ 1 নাম্বার যে পার্টটি রয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের বহুরূপী গল্পের দ্বিতীয় পার্টের আলোচনা। ঠিক আছে, তো দেখো এই 1 নাম্বার গেল, এখন 2 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তো এইখানে একটু খেয়াল করো, দেখো ওপরের দিকটা একটু কি বলছে যে জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু বেশ কৃপণ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বিরাজী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু, আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো, আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। ঠিক আছে, এই অবধি কালকে আমি আলোচনা করেছি। তো আজকে এখান থেকে আমি শুরু করব 2 থেকে। ঠিক আছে, তো কি বলছে যে বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। তাহলে দেখো এইখানে গল্পের লেখক কি বলছেন যে বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারাটা। ঠিক আছে, আমাদের শহরের গায়ে কতদিনই তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এতটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এইভাবে সুন্দর হয়ে ওঠেনি, ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। তাহলে তার বাড়িতে কি জ্বলছে? তার বাড়ির যে বারান্দা সেখানে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। এই যে আলোটা জ্বলছে, আলোটার কাছেই একটা চেয়ারের মধ্যে কে বসে আছেন? জগদীশবাবু। তো দেখো আমাদের গল্পের আগেই আমরা এই যে আজকে শুরু করলাম, এর আগেই হরিদা কি বললো যে আজকে তিনি জগদীশবাবুর বাড়িতে যাবেন। আর এর আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে হরিদা বেশ কয়েক হরিদা কি করেন? বহুরূপী সাজেন। আমাদের গল্পের নাম বহুরূপী। তো বহুরূপী কে সাজে? হরিদা সাজে। ঠিক আছে, তো এখানে কি বলছে যে জগদীশবাবুর বাড়ির বর্ণনা দিচ্ছে কেমন, এবং তার বাড়ির উঠোনে যে একটা মস্ত বড় বারান্দাতে যে একটা আলো জ্বলছে, এবং সেই আলোর কাছে একটি চেয়ারের ওপর বসে আছেন কে? বাড়ির মালিক জগদীশবাবু। ঠিক আছে, সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত জ্ঞানী মানুষ হচ্ছেন জগদীশবাবু। তাহলে জগদীশবাবুর কি বর্ণনা দিচ্ছেন? যে তার মাথাটা হচ্ছে সাদা, অর্থাৎ চুল সাদা, দাড়িও সাদা, সৌম্য শান্ত জ্ঞানী একজন মানুষ হচ্ছেন জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে এই কথা কে বলছে? ওই যে গল্পের কথক এবং তার বন্ধু বান্ধবরা দেখবে এদের কথা দিয়েই গল্পটা শুরু হয়েছে। ঠিক আছে, তো তারা কি করলো? তারা তাদের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক ঠিক আছে, এরপরে দেখো চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। কি বলছে? কে চমকে উঠলেন? জগদীশবাবু চমকে উঠলেন। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ কি হয়ে গেল? অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে কি বলছে? সিঁড়ির কাছে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? ঠিক আছে, তাহলে তারা তাকে বাস্তবে, যারা তাকে চেনে তারাই যেন আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে এবং ভাবছে যে এটা কি সত্যিই হরিদা? ও ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? জুট জটাধারী কোনো সন্ন্যাসী নয়। তাহলে আমরা প্রথমে জানবো জুট জটাধারী জটাধারী কথার অর্থ কি। যার মাথায় জট আছে তাকেই আমরা বলি জটাধারী, বা জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়। অর্থাৎ এবার তিনি কোনো সন্ন্যাসী হিসেবে আসেননি। হাতে কমণ্ডলও নেই, হাতে কমণ্ডলও নেই, চিমটে নেই, মৃগ চর্মের আসনও নেই, গৈরিক সাজও নেই। ঠিক আছে,
তো মৃগচম্র হচ্ছে হরিণের চামড়া, ঠিক আছে। আর তারপরে কি বলছে, গৈরিক সাজও নেই। গৈরিক মানে হচ্ছে গেরুয়া রঙের যে সাজ, সেটাও নেই, ঠিক আছে। তাহলে এবার হরিদা কোনো জুট জটাধারী, কোনো সন্ন্যাসীও নন, হাতে কমণ্ডলও নেই, চিমটে নেই, মৃগ চর্মের আসনও নেই, আর গৈরিক সাজও নেই, ঠিক আছে। তারপরে দেখো, আদুর গা, তার ওপর একটা ধবধবে সাদা উত্তরীয়। তাহলে কি বলছেন যে আদুর গা, তার ওপর একটা ধবধবে সাদা উত্তরীয়, আর পরনে ছোট বহরের একটা সাদা থান। তাহলে আদুর কথার অর্থ কি? আদুর কথার অর্থ হলো অনাবৃত, ঠিক আছে, অর্থাৎ ঢাকা নেই, অনাবৃত, তার ওপর একটা ধবধবে সাদা উত্তরীয়। উত্তরীয় হচ্ছে গায়ে দেওয়ার চাদর বিশেষ। উত্তরীয় কি? গায়ে দেওয়ার চাদর বিশেষ। পরনে ছোট বহরের একটা সাদা থান, ঠিক আছে। তো থান আমরা কাকে বলে থাকি? যেটা পাড়হীন কাপড় তাকেই আমরা থান বলে থাকি। আর বহর মানে হচ্ছে চওড়া, ঠিক আছে। পরনে ছোট চওড়া আকারের একটা সাদা থান, অর্থাৎ যে কাপড়ের মধ্যে পাড় থাকে না তাকেই আমরা থান বলে থাকি। তারপরে দেখো কি বলছে, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ঠিক আছে। ধুলো পা, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, সেটা কি হচ্ছে? গীতা, ঠিক আছে। তো গীতার কি বলি আমরা? শ্রীমদ্ ভাগবত গীতার সংক্ষিপ্ত রূপ ও প্রচলিত রূপ হচ্ছে গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা পুরো নাম, কিন্তু সেটার সংক্ষিপ্ত রূপ আমরা বলে থাকি গীতা, ঠিক আছে। গীতা বের করে কি যেন দেখলেন ওই আগন্তুক, তারপর নিজের মনেই কি করলেন? তিনি হাসলেন। তাহলে দেখো, এতক্ষণ ধরে প্রথমে আমরা জগদীশবাবুর চেহারার বর্ণনা পেলাম, তার বাড়ির বর্ণনা পেলাম, তারপরে আমরা হরিদা এবার যে রূপ ধরে জগদীশবাবুর বাড়িতে এসেছেন তার বর্ণনা দেখলাম। তিনি গীতা বের করে কি করলেন? যেন দেখলেন সেই আগন্তুক। তো আগন্তুক কথার অর্থ আমাদের জানতে হবে। আগন্তুক কথার অর্থ হচ্ছে হঠাৎ করে যার আগমন ঘটে তাকেই বলা হয়ে থাকে আগন্তুক, ঠিক আছে। তারপরে তিনি কি করলেন? নিজের মনে মনেই যেন হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন, কি বলছে, যে আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলেছেন, ঠিক আছে, হেঁটে হেঁটে চলে এসেছেন সীমার ওপার থেকে, ঠিক আছে। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। শীর্ণ শরীরটাকে, মানে শরীরটা এতটাই শীর্ণ, শীর্ণ অর্থাৎ রোগা বা ক্ষীণ, ঠিক আছে। কি বলছে যে শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী। অশরীরী আমরা কাকে বলে থাকি? যার শরীর নেই এমন, বা প্রেতাত্মাকে আমরা বলে থাকি অশরীরী। তো হরিদাস শরীরটা এতটাই শীর্ণ অর্থাৎ রোগা ছিল, প্রায় অশরীরী অর্থাৎ শরীর নেই এমন প্রেতাত্মার মতো চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে, ঠিক আছে। তো এরপরে আমরা দেখব, উঠে দাঁড়ালেন জগদীশবাবু। এই যে এতক্ষণ ধরে হরিদার চেহারার বর্ণনা দিচ্ছে, তারপরে এটা দেখার পর কে উঠে দাঁড়ালেন? বাড়ির যে মালিক জগদীশবাবু, তিনি উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ালেন জগদীশবাবু, আসুন। জগদীশবাবু কি বললেন? যে আসুন। আগন্তুক হাসেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? তাহলে এবার আগন্তুক কি বলে উঠলেন? যে আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন? কেন আপনি কথা বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির এক কণা ধুলি। তাহলে এবার আগন্তুক কি বলছেন? যে আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। তাহলে আমরা এতক্ষণ কি দেখতে পাচ্ছি? যে জগদীশবাবু যথেষ্ট সম্মান সহকারে কি বলছেন? যে কেন আপনি কথা বলছেন মহারাজ? এরপর আগন্তুক কি বলছে? যে আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন। আগন্তুক এবার কি বলছে? যে আপনি বোধহয়, তাহলে জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত? 11 লক্ষ টাকার, ঠিক আছে। তো এবার আগন্তুক বলছে যে আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না, ঠিক আছে। তো এই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু, আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। জগদীশবাবু কি বলছেন? যে আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। তারপরে দেখো, আগন্তুক আবার হাসেন, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু নেই আমার, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। তাহলে হরিদা এমন একটা ভাব দেখাচ্ছে যেন সে সেই, মানে অনেকটা, মানে কি বলবো, মানে সব কিছুই জানে, আগের জন্ম, তারপরে বর্তমান যে জন্ম, পূর্বজন্ম মানে তার আগের যে জন্ম, সেই জন্মের কথা বোঝাচ্ছে। তাহলে আগন্তুক বলতে এখানে আমরা হরিদাকে বুঝছি, ঠিক আছে। কিন্তু জগদীশবাবু তো সেটা জানেন না। জগদীশবাবু কি ভাবছেন? যে আগন্তুক মানে মানে একজন হঠাৎ করে যার আগমন ঘটে তাকে আমরা আগন্তুক বলি। তো আগন্তুক কি বলে উঠলেন? যে আমি, কি বললেন? যে
আমি বিরাগী, রাগ নামে আমার কোনো রিপু নেই। তো রিপু কথার অর্থ হচ্ছে শত্রু। রিপু কথার অর্থ কি? শত্রু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মানুষের শরীরের এই ছয় শত্রুকে কি বলা হয়? রিপু। কি কি বললাম? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। ঠিক আছে? মানুষের শরীরের এই ছয়টি যে শত্রু, এদেরকেই বলা হয় রিপু। ঠিক আছে? তো কি বলছে যে আমার রাগ নামে কোনো শত্রু বা রিপু নেই, ছিল একদিন, সেটা কোন জন্মের কথা? পূর্বজন্মের কথা। ঠিক আছে? জগদীশবাবু জগদীশবাবু কি বললেন দেখো, বলুন আপনি এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমেরই নয়। তাহলে দেখো, মানে হরিদার যে মানে হরিদার যে সহপাঠী বা বলতে পারো একসঙ্গে যারা একসঙ্গে মানে আড্ডা একসঙ্গে গল্প গুজব করতো, তারাই হরিদাকে কিন্তু চিনতে পারছে না। ঠিক আছে? তারাই কি একে অপরকে বলছে যে না না, এটা হরিদা হতেই পারে না, এটা অসম্ভব, হরিদার গলার স্বর এরকমের নয়। ঠিক আছে? তো তারপরে দেখো, বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তো এবার বিরাগী কি বলছে যে পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখে গিয়ে দিয়ে অনাদি বলে, তাহলে ওদের নাম এখন আমরা বুঝতে পারছি। ওদের নাম কি? একজনের নাম হচ্ছে ভবতোষ, আরেকজনের নাম হচ্ছে অনাদি। অনাদি কি বলে শুনছো তো? এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? ঠিক আছে? ওরাই ওরাই মানে নিজেদের মধ্যে কথোপকথন ফিসফিস করে কথাবার্তা বলছে। তো তারপরে দেখো, জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। তাহলে বিরাগীজি এবার জগদীশবাবু কি করছেন? ওই বিরাগীজির কাছে তার মানে বলতে চাচ্ছেন যে আমার এখানে কয়েকটা দিন থাকুন। দুই হাত জোর করে বিরাগী মুখের দিকে তাকিয়ে, বিরাগীর মানে কার মুখের দিকে? বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন কে? জগদীশবাবু। ঠিক আছে? দুই হাত জোর করে জগদীশবাবু কি করেন? বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন। বিরাগী হাসেন, বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? তাহলে এবার বিরাগী কি বলছে যে তিনি কোনো মতেই জগদীশবাবুর বাড়িতে থাকতে পারবেন না, কারণ বাইরের খোলা আকাশ আর ধরিত্রী মাটিতেই হচ্ছে তার স্থান। ঠিক আছে? এটাই বলতে যাচ্ছেন বিরাগীজি। জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। কি বলছেন? যে আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুক। পরমাত্মা বলতে এখানে ভগবানকে বোঝানো হচ্ছে। কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কে বলছে? বিরাগী বলছে জগদীশবাবুকে। এবার জগদীশবাবু বলছেন, জগদীশবাবু তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। ঠিক আছে? বলে তারপরে বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নন বা কম নয়, কাজেই আপনার কাছে তো আমার কিছু চাইবার দরকার হয় না। ঠিক আছে? জগদীশবাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। ঠিক আছে? মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন। তাহলে এখানে কি বলছেন? যে বিরাগী এইখানে কি বলতে চেষ্টা করছে? যে ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর একটা বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায়। আচ্ছা, আমি চলি। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগীজি। তাহলে বিরাগীজি কোথায় দাঁড়িয়ে রইলেন? সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে, মানে তিনি স্থির হতে পারছেন না। ঠিক আছে? সরি, হ্যাঁ, মানে স্থির হয়ে আছেন। এক মিনিট স্থির হয়ে তিনি সিঁড়ির ওপরে দাঁড়িয়ে রয়েছেন। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। তাহলে দেখো, ভবতোষ আর অনাদি, অর্থাৎ যারা হরিদার কাছে গিয়ে গল্প গুজব সবসময় করে, তো ওরাই মানে অনেকটা মানে দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে যে এটা হরিদা কিছুতেই হতে পারে না, মানে এটা আমাদের হরিদা হতেই পারে না, এই নিয়ে তাদের মধ্যে
কথাবার্তা চলছে ফিসফিস করে, ঠিক আছে। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভেতরে নোটের তারা। তাহলে জগদীশবাবুর হাতে কি ছিল? একটা থলি ছিল এবং নোটের ভেতরে থলির ভিতরে একটা নোটের তারা ছিল। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন। তাহলে জগদীশবাবু এবার কত টাকা নিয়ে গেলেন? 101 টাকা নিয়ে গিয়ে কি করলেন? যে এটা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম, ঠিক আছে। বিরাগী হাসেন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ। এবার বিরাগী কি বলে ওঠেন? যে আমার বুকের ভেতরেই রয়েছে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তা কোনো দরকার হয় না। জগদীশবাবু, আমার অনুরোধ বিরাগীজি। তাহলে জগদীশবাবু করজোরে ওই বিরাগীকে অনুরোধ করে যাচ্ছে। এই বিরাগী আসলে বলো তো কে? তিনি হচ্ছেন হরিদা, ঠিক আছে। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলেটা সিঁড়ির উপরেই পড়ে রইল। তাহলে জগদীশবাবু করজোরে বিনতি করে যে 101 টাকার 101 টাকা জগদীশবাবু বিরাগীকে দিয়েছিলেন, বিরাগী সেটা তো গ্রহণ করলেন না, অনায়াসে সেটাকে মারিয়ে তিনি সিঁড়ি থেকে নেমে চলে গেলেন। সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী, ঠিক আছে। তারপরে দেখো, এবার আমরা 3-এ প্রবেশ করব, ঠিক আছে। তো কি করছেন হরিদা? কি হলো? কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? এটা কে কথা বলছে? অনাদি। ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, ঠিক আছে। আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভেতর ঢুকলাম। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে। খুব ইম্পর্টেন্ট লাইন, দেখো। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনুনের ওপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। এই যে এতক্ষণ একটা রূপ ধরে তিনি অভিনয় করছিলেন কার বাড়িতে? জগদীশবাবুর বাড়িতে। এটা, আর যেহেতু অনাদি ওরা ওইখানেই ছিল, মানে তার সঙ্গে যারা আড্ডা মারে বা আড্ডা করে, মানে একসঙ্গে গল্প গুজব হয় তাদের মধ্যে, তো তাদের দেখতে পেয়ে হরিদা কি করলেন? মনে মনে একটু লজ্জিত ভাব হলেন এবং লজ্জিত ভাবে তিনি কি করলেন? হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ, ঠিক আছে। তো ভবতোষ আর অনাদি ওরা ওইখানে ছিল জগদীশবাবুর বাড়িতে, ওরা সবই দেখতে পেয়েছে এবং ওই এমন হরিদার রূপ এতটাই সুন্দর হয়েছিল যে তারাও চিনতে পারছে না এবং এমনকি তারা বলা বলি করছে যে এটা হরিদা হতেই পারে না, ঠিক আছে। তো কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই। তারপরে দেখো, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, ঠিক আছে। তো কি বলছে হরিদা? যে ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে কোথায়? মাদুরের ওপরে, ঠিক আছে। আর সেই ঝোলাটা আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন না, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি বলবো বল, ইচ্ছেই হলো না। শত হোক। ভবতোষ, কি? হরিদা, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। তাহলে দেখো, এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট। অতএব আমরা শেষ পর্যন্ত কি দেখতে পাচ্ছি? যে হরিদা যতই বহুরূপীর বেশ ধরুক না কেন, তার যে মানে একটা মানে বহুরূপী হলেও তিনি যে একজন বিরাগী হয়ে সেখানে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন, অতএব তিনি টাকাটা নিতেই পারতেন, কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম যে তিনি টাকাটা নিলেন না। অর্থাৎ এখান থেকেই তার একটা বিশাল বড় গুণের পরিচয় পাওয়া যায়, ঠিক আছে। তো তারপরে দেখো কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার একথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধা নেই। হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। তাহলে এবার অনাদি আর ভবতোষ কি বলছে? যে কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার একথার সঙ্গে আর কোনো তর্ক করা চলে না, আর বুঝতেও অসুবিধা নেই যে কেন হরিদার মাঝে মধ্যেই শুধুমাত্র ভাতের হাঁড়িতে জল ফোটে, ঠিক আছে। সেখানে আর ভাত রান্না হয় না। অর্থাৎ হরিদার যে মহত্ব, এই গুণের জন্যই এটা হয়, ঠিক আছে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, ঠিক আছে। তারা আবার এটাও বলছে, যেহেতু টাকাটা নেয়নি, সুতরাং তারা কি বলছে? যে অদৃষ্ট কখনো, অর্থাৎ ভাগ্য কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো, ঠিক আছে। তো
তো এরপর চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি, গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড়জোর 8 আনা কিংবা 10 আনা, ঠিক আছে। এবার কে চেঁচিয়ে উঠছে? ভবতোষ, এবং সে কি বলছে যে বড়জোর 8 আনা বা 10 আনা, তার বেশি তো নয়। কিন্তু এই যে বিরাগী হিসাবে হরিদা গিয়েছিল জগদীশ বাবুর বাড়িতে, সেখানে কত টাকা সাজছিল তাকে? 100 টাকা, ঠিক আছে। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিত ভাবে হাসেন, কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নই, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবনের বেশি কি আশা করতে পারে, ঠিক আছে। তাহলে কি বলছে? হরিদা এবার লজ্জিতভাবে হাসেন এবং কি বলেন? কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে, ঠিক আছে। তো এই গেল। আমি আশা করছি যে তোমরা সকলেই গল্পটা বুঝতে পারবে। আর তোমাদের এই গল্পের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।